সোশ্যাল মিডিয়ার ফিডে সারাক্ষণ আসছে মিড ডে মিলে, স্কুলের যে মিড ডে মিল বা খাবার দেওয়া হবে, ইসকন যেটা বানাবে তার মেনু কি হবে, তাতে রাজমা থাকবে, ডাল থাকবে, খিচুড়ি থাকবে, কি থাকবে আর কি থাকবে না এই নিয়ে চর্চার অন্ত নেই। কিন্তু মানুষ একটা জিনিস নিয়ে আলোচনায় করছেন না, সেটা হচ্ছে যারা রান্নাটা করতেন এতদিন তাদের কি হবে, তারা কি কার্যত কর্মহীন হয়ে পড়বেন? এই পরিস্থিতিতে অনেক প্রশ্ন যখন জন্ম নিচ্ছে, তখন আজকে পেয়ে গিয়েছি আমার সঙ্গে মধুমিতা ব্যানার্জিকে, সিটুর নেত্রী, এবং বেসিক্যালি এই বিষয়টা নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং আপনারা যথেষ্ট চেনেন, অত্যন্ত পরিচিত মুখ। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। দিদি, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। দিদি, প্রথম যে বিষয়টা সত্যি খুব গুরুতর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই মানুষ যারা এতজন মানুষ যারা এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা একটা রোজগার করেন, যাদের সংসার চলে, তাদের কি হবে? কতজন মানুষের সঙ্গে জড়িয়ে এই মিড ডে মিলের রান্না করেন যারা? এখন এই নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই একদম বাজেট পেশ করে দিয়েই যেটা ঘোষণা করলো যে কলকাতা জেলাকে তারা প্রথম এই মিড ডে মিল প্রকল্পকে তারা বেসরকারিকরণ করবে এবং এরা ইসকনের হাতে তুলে দেবে। এই কলকাতা জেলাতে যা ছাত্রছাত্রী আছে, যারা পড়ুয়ারা আছে, এই মিড ডে মিলটা প্রধানত দেওয়া হয় একদম প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এইখানে যে 2001 সাল থেকে শুরু, যেটা হ্যাঁ এটা হয়, এবং আমাদের রাজ্যে এটা মোটামুটি সবটা অ্যাডপ্ট করতে করতে 2004 থেকে 2010-এর মধ্যে এই কাজটা পুরো মানে নিয়োগ পর্ব এবং মিড ডে মিল চালু হওয়া জেলায় জেলায় একদম ব্লক স্তরে একদম নিচের গ্রামীণ স্তরে পর্যন্ত হওয়াটা এটা এই সময়টা লেগেছিল। এবারে আমরা যেটা দেখলাম যে কলকাতা জেলাতে 3669 জন মতো এখন কাজ করছেন বর্তমানে। আচ্ছা, এবার এইটা এই সমস্ত কর্পোরেশনের আন্ডারে যে স্কুলগুলো আছে, যেগুলো প্রাইমারি স্কুল, সেগুলো প্রধানত এবং গভর্নমেন্ট এডেড স্কুল, সেখানে 1 থেকে একদম 8 পর্যন্ত এই মিড ডে মিলটা পরিবেশন করা হচ্ছে। ফলে এই প্রায় 4000-এর কাছাকাছি এই কর্মী সংখ্যাটা খুব কম নয়। কত স্কুল দিদি টোটাল তাহলে? মোটামুটি আমাদের রাজ্যে তো মানে পুরো রাজ্যেরটা বলছি, পুরো রাজ্যে তো প্রায় আমাদের 93,000 থেকে 96,000 পর্যন্ত স্কুল ছিল। তার মধ্যে তো কিছু স্কুল বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন আমাদের এটা 90,000-এর কাছাকাছি একটা স্কুল আছে। তাহলে টোটাল রাজ্যে কত? রাজ্যে হ্যাঁ, এটা এবার আসি। এইবার রাজ্যে হচ্ছে এই মিড ডে মিল প্রকল্প যে চালু হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের যে পলিসি, তাতে বলা ছিল যে প্রত্যেকটা স্কুলে এখানে একটা আনুপাতিক হারে মিড ডে মিল কর্মীদের নিয়োগ করা হবে। সেই আনুপাতিক হারটা ছিল যে 25 জন ছাত্র পিছু বা ছাত্রী পিছু একজন, তারপরে 40 জন হয়ে যাওয়ার পর যে 41 জন হলো সংখ্যাটা, তখন 2 জন, তারপরে যে 100 পেরিয়ে 101-এ ঢুকলো তখন 3 জন। এরপরের থেকে প্রতি 100 পেরিয়ে গেলে এটা আরো একটা একটা করে মিড ডে মিল কর্মীদের সেই পোস্টে নিয়োগ করা হবে। এই হিসাবটা করতে গিয়ে আজকে সারা রাজ্যে যে স্কুল আছে, সেই স্কুলে যে সংখ্যাটা দাঁড়ায় তাতে দেখা গেছিল যে সময় টোটাল 8,000 যে স্কুল যখন ছিল তখন ধরেই আমরা দেখেছিলাম 2,33,000 মতো পোস্ট ক্রিয়েট হয়েছিল এই বেসিসে, এই রেশিওতে। তারপরে তো যেটা 8,000 স্কুল বন্ধ হয়ে এখন একটু কমে টমে গেছে, প্রচুর এসএসকে এমএসকে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। মূলত এসএসকে এমএসকে স্কুলগুলোই এই এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা বা 1 থেকে 8 অব্দি শিক্ষা এটা দেয়। এবার এগুলো বন্ধ হওয়ার জন্য হয়তো এই রেশিওতেই এটা একটু কম হয়েছে। তাহলে আমরা যেটা মনে করছি একদম পারফেক্ট এটা না থাকলেও প্রায় 2,32,000-এর মতো এখনো কর্মী আছে। আচ্ছা, এবারে এই যে কর্মী নিয়োগ হয়ে গেল, এটা আমাদের রাজ্যে এর চিত্রটা আবার একটু অন্যরকম। এটা হচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে এই ফর্মুলায়, এই প্রসেসে, এই রেশিওতে সমস্ত নিয়োগ হয়েছে। তো আমাদের রাজ্যে আমরা প্রথমেই যখন এই মিড ডে মিলটা এলো, সেই সময় কর্মীদের কিছু অভাব হচ্ছিল। সেই কর্মীদের, কারণ প্রথম থেকেই তো এই কর্মীদের যতটা পারা যায় শোষণ করেছে কেন্দ্র সরকার। তখন বিজেপি ছিল না, সেই সময় যে সরকার ছিল সেই আমাদের সেই আমল থেকে আমরা দেখেছি যে কেন্দ্রের একটা শোষণের মুখে পড়েছে এই প্রকল্পগুলো। ফলে এই মিড ডে মিলের কর্মীরাও খুবভাবে শোষিত ছিল। এত অল্প তাদের ভাতা দেওয়া হতো, সেই ভাতাতে দেখা যাচ্ছিল যে আমাদের এই সারাউন্ডিং, বিশেষ করে কলকাতা এবং তার সারাউন্ডিংস যা আছে পুরো রাজ্যতেই আমরা দেখেছি যে কর্মী পাওয়া যেত না। কর্মীরা তখন মনে করতেন যে মিড ডে মিলের একটা মানে দিনের প্রাইম টাইম প্রায় 10টা সাড়ে 10টার সময় ঢুকে 3টে পর্যন্ত কাজ করে 250-300 টাকা
পাওয়ার থেকে অন্য বাড়িতে গৃহ সহায়িকার কাজ করাটা অনেক শ্রেয়। ফলে সেই সময় রোজগার অনেক বেশি থাকে, আচ্ছা এবং এইটা এবং পরিবার প্রতিপালনও তাতে ভালো হয়, কারণ ওই প্রাইম টাইমটা তারা দিতে পারে বাড়ির সন্তানদের, তার বাড়ির যারা সদস্য আছে তাদের। হ্যাঁ, ফলে সেই সময় আমাদের একটু কর্মীর অভাব দেখা যাচ্ছিল। এই কর্মীর অভাব কাটাতে আপনারা জানেন যে আমাদের যে ব্রাহ্মণ সরকার স্বনির্ভর গোষ্ঠী, যেটা যারা আমাদের যেটা নিজেরা কাজ করে নিজেরা রোজগার করবে, সেই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিল, তাদের হাতে তখন এই প্রকল্পের কাজের দায়িত্ব দিল, এবং এই স্বনির্ভর গোষ্ঠীগুলো বিভিন্ন স্কুলে এই রান্না করার দায়িত্ব পেল। আচ্ছা, এতে দেখা গেল যে একটা স্কুলে যদি তিনটে, আমি ফর এক্সাম্পল ধরলাম তিনটে পোস্ট আছে, তিনটে পোস্টের আন্ডারে দেখা গেল তিনটে স্বনির্ভর গোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হলো। এবার একটা স্বনির্ভর গোষ্ঠীতে আমরা দেখেছি 8 থেকে 10 জন কাজ করে, অনেক সময় 12 জন 15 জনও কাজ করে। মোটামুটি 8-10 জন যে যারা ঢুকলো, তাহলে ওই একটা পোস্টের আন্ডারে দেখা গেল তিনটে পোস্টে 30 জন কাজ করছে, 28 জন কাজ করছে, 25 জন কাজ করছে। তাহলে সেই হিসাবটা যদি আমাদের ধরা হয়, তাহলে এই পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পে এই রাঁধুনিদের কাজে যুক্ত আছে 8 থেকে 9 লক্ষ। আমাদের কাছের সমস্ত তথ্যটা ঠিক ওইভাবে না থাকলেও আমরা বিভিন্ন জায়গায় এই সাংগঠনিক কাজ করতে গিয়ে যে তথ্য পেয়েছি, আমাদের মেম্বাররা যারা আসছেন তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তাতে আমরা দেখছি 8 থেকে 9 লক্ষ কর্মী এটাতে যুক্ত আছেন, এবং তার সঙ্গে তাদের যদি পরিবার যদি অ্যাড করা হয় তাহলে একটা বিপুল সংখ্যক এই মিড ডে মিল প্রকল্প থেকে আজকে যে আয়টা তারা করছেন সেই পরিবারগুলোর মধ্যে সেই আয় যাচ্ছে। দিদি, মাসিক আয় কি রকম এদের? হ্যাঁ, এবার মাসিক আয় হচ্ছে, আমরা কেন্দ্রীয় স্তরেও এটার আমাদের ফেডারেশন আছে সিআইটিউ, সেই কেন্দ্রীয় স্তরে লড়াই করতে করতে আমরা এটার কিছুটা 2010-এ গিয়ে এটার একটা পারিশ্রমিকটা এদের আমরা বাড়াতে সক্ষম হয়েছিলাম। তাও সেটাও খুব একটা আশাপ্রদ কিছু ছিল না, 1000 টাকা। আর 2010-এ 1000 টাকা কেন্দ্র সরকার পারিশ্রমিক দিত। এইবারে এইটা আবার আমাদের রাজ্যগুলো, তো সমস্ত রাজ্যগুলোতেই, কেন্দ্রশাসিত রাজ্য আমাদের যেগুলো সমস্ত বিভিন্ন রাজ্য সরকারের আন্ডারে যে রাজ্যগুলো আছে, সেখানেও ধারাবাহিকভাবে আন্দোলন হয়ে সেখানেও এক একটা রাজ্য যাদের একটু মনোভাব ভালো, যে রাজ্য সরকারের একটু উদার মানসিকতা আর একটু এই কর্মীদের সম্বন্ধে ভেবেছে, তারা একটু ভালো ইয়ে দিতে পেরেছে, পারিশ্রমিকটা বাড়িয়েছে, রাজ্য সরকারের যে ভাগটা সেটা একটু বেশি করেছে। সেই হিসেবে আমাদের রাজ্যেও আমরা আজকে লড়াই করতে করতে 3000 টাকায় এসে পৌঁছেছি। মানে এই সরকার, বিজেপি সরকার ঘোষণা করেছেন 1000 টাকা, এর আগে আমাদের 2000 টাকাতেই এখনো পর্যন্ত কাজ করছেন এরা। তাহলে এই 2000 টাকা কিন্তু একটা পোস্ট পিছু, একটা পোস্টের এগেনস্টে একজন কর্মী 2000 টাকা পাবেন। যেসব স্কুলে একটা পোস্টে পিছু একজন আছে সে 2000 টাকাই পায়, কিন্তু যেসব জায়গায় বিশেষত গ্রাম অঞ্চলে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বেশিরভাগ আমাদের সব রাজ্যের সমস্ত জেলাগুলোতেই ঘুরলে দেখা যাবে যে ওই সেলফ হেল্প গ্রুপ কাজ করছে। ফলে সেলফ হেল্প গ্রুপ যেখানে যেখানে কাজ করছে, সেখানে ওই একটা পোস্টের এগেনস্টে যখন 8 জন কি 9 জন কাজ করছে কি 10 জন কাজ করছে, 2000 টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। তারপরে তারা মাসের শেষে যখন যাচ্ছে, কেউ 300 কেউ 400 এই টাকাটা নিয়ে বাড়ি যাচ্ছে। ভীষণ মিজারেবল অবস্থা। আচ্ছা দিদি, একটা জিনিস আমায় বলুন, যে এই যে আপনি কলকাতার নিরিখে একটা জিনিস বললেন, যে আপাতত ইসকন ঠিক করেছে যে কলকাতার যতগুলো স্কুল আছে 4000-এর মতো প্রায় স্কুল, না 4000 স্কুল না, মানে 4000 কর্মী আছে, হ্যাঁ 4000-এর কাছাকাছি, হ্যাঁ স্কুলের সংখ্যাটা কম হবে তাহলে। তো তাদের সেই সমস্ত স্কুলের বাচ্চাদের জন্য তারা খাবার দেবে, এবং কার্যত ব্যাপারটা এমন দাঁড়াবে যে টিফিন বক্স পৌঁছে দেওয়া হবে, ওই টিফিন বক্স রোটেট করবে, রন্ধন কর্মে যারা নিযুক্ত আছেন তারা টিফিন বক্স বাচ্চাদের সামনে খুলে দেবেন, তাদের খাওয়া হয়ে গেলে সেই টিফিন বক্স ধুয়ে মুছে পরিষ্কার রাখবেন, পরের দিন আসবে তার সঙ্গে টিফিন বক্সটাকে চেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করে দেবেন। তাহলে কি এই যে 4000 কর্মী যেখানে নিযুক্ত রয়েছেন, সেই সংখ্যাটা কি তাহলে মারাত্মকভাবে ধাক্কা খেতে চলেছে? একদম। প্রথম আমার প্রশ্ন হচ্ছে যে এই মিড ডে মিলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, এটার উদ্দেশ্য ছিল যে একটা পুষ্টিকর খাবার বাচ্চাদের সামনে তুলে দেওয়া হবে। তার সেই পুষ্টিকর খাবার সেটা ইসকনের মতো এরকম যারা নিরামিষ পদ ছাড়া দেবে না, সেইটা তাদেরকে পক্ষে সেখানে একটা জায়গায় কিন্তু ধাক্কা খেলো, তারা নিরামিষ পদ ছাড়া দেবে না। মিড ডে মিলের যে পলিসি, তাতে বলা আছে যেখানে মিড ডে মিল গুলো চলবে সেই আঞ্চলিক যে খাবারের যে প্রচলন আছে, সেই প্রচলনটাকে রেখেই কিন্তু মিড ডে মিল তৈরি করতে হবে। ফলে সংস্কৃতিকে একদম গুরুত্ব দিতে হবে, খাদ্যাভ্যাসকে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে
কলকাতা বেল্টের মধ্যে আমরা বলবো, কলকাতা কেন, সারা রাজ্যেই আমাদের একটা আমিষ খাওয়ার খাদ্যাভ্যাস আছে। যেখানে নিরামিষ রাজ্য, নিরামিষাশী মানে ইয়েরা বাস করেন, সেখানে আমি ছেড়ে দিলাম। কিন্তু আমার গোবালা এরিয়া, হিন্দি বলার অনেক জায়গা আছে, আমাদের দক্ষিণ ভারতেও আছে যেখানে নিরামিষ খাওয়া হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি আমরা কিন্তু আমিষাশী। এখানে মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত বাচ্চারা ছোট থেকে খেতে অভ্যস্ত হয় এবং সেটাই খায়। ফলত এখানে আমরা যেটা মিড ডে মিলে যে বরাদ্দটা ধার্য করা হয়, তাতে হয়তো সারা সপ্তাহ ডিম বা এই ধরনের আমিষ দেওয়া যায় না, যেটাকে আমরা বলি যে প্রাণীজ প্রোটিন, সেটা দেওয়া যায় না ঠিকই, কিন্তু 2 থেকে 3টে ডিম দেওয়া যায় ইচ্ছে করলে। তাহলে অন্তত 2টো ডিমও যদি বাচ্চারা পায়, তাহলে একটা প্রাণীজ প্রোটিনের তারা আস্বাদন পেল। অনেক জায়গায় আমরা দেখেছি যে এরকম মাসের শেষে যখন টাকাটা থাকে, বেঁচে থাকে, তখন ওই শেষের দিনে অনেক জায়গাতে দেওয়া হয় চিকেন দেওয়া হয়। অনেক জায়গাতে দেখেছি পুকুরের আশেপাশে যেখানে আমাদের স্কুলগুলো আছে, হয়তো পুকুরে তারা মাছ চাষ করছে এই মিড ডে মিলের পারপাসেই, সেখান থেকে মাছ তুলে চিংড়ি মাছ খাওয়ানো হয়, অন্য মাছও খাওয়ানো হয়। গ্রামাঞ্চলেও তো ভীষণভাবে এটা দেখা যায়, কলকাতাকে একটু কম হলেও গ্রামাঞ্চলে আমরা এটা দেখতে পাই। তাহলে এই খাদ্যাভ্যাসটা বাচ্চাদের প্রথমেই কিন্তু ধাক্কা খেলো। এই খাদ্যাভ্যাস ধাক্কা খাওয়ার জন্য কিন্তু ড্রপ চিলড্রেন আবার বাড়বে। তাহলে আজকে মিড ডে মিল যেমন পুষ্টির জন্য এসেছে, তার আরেকটা পাশাপাশি উদ্দেশ্য আছে যে ড্রপ আউট কমানো। তাহলে আজকে যখন বাচ্চারা গিয়ে দেখবে, বাড়িতে তো আমি আরো ভালো খাচ্ছি, আমার বাড়িতে মা রান্না করে কাজে যাচ্ছে ঠিকই, কিন্তু কিছু তো আমার আমিষ খাবার রেখে যাচ্ছে, স্কুলে গিয়ে তো আমি ওই আবার সেই রাজমা খাবো, আমি আবার সেই খিচুড়ি খাবো, আমি ওইরকম একটা নিরামিষ পদ খাবো, তখন বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য একটু অনাগ্রহ হয়ে পড়বে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা যেটা বলতে চেয়েছি যে রান্না করা টাটকা খাবার দিতে হবে। সকালবেলা আজকে ধরুন একটা কমিউনিটি কিচেন বা একটা কমন কিচেন তৈরি হলো, সেখান থেকে রান্না করা হলো, সেই রান্নাটা তো করতে হবে অনেক সকালে, এবং সেই রান্না বয়ে বয়ে সারা কলকাতা জেলায় ডিস্ট্রিবিউট করতে গেলে তাহলে সেই রান্নাটা তখন আর অতটা টাটকার পর্যায়ে থাকবে না। একটা স্কুল বা স্কুল প্রিমিসেসের কাছাকাছি যদি কিচেন হয়, এখনো কলকাতায় যে সিস্টেমে চলছে আমরা দেখেছি, এখানে কিন্তু এখনো 65টা জায়গা ক্লাস্টার সিস্টেমে কিন্তু কিচেন চলে, কিন্তু সেগুলো সবই স্কুলের কাছাকাছি, এবং সেখানে গরম করা খাবার তৈরি করে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় টিফিনের মধ্যে। কিন্তু আজকে এটা আমরা দেখব, যখন এরকম একটা কিচেন তৈরির পরিকল্পনা করবে, ফলত দেখা যাবে যে দূরবর্তী স্কুলগুলোতে কিন্তু যে অর্থে আমরা টাটকা খাবার বলি, গরম খাবার বলি, সেই খাবার কিছুতেই তারা পরিবেশন করতে পারবে না। তাহলে 1 হচ্ছে আমিষ খাবার তারা পাবে না, 2 হচ্ছে টাটকা গরম খাবার তারা পাবে না। এই একটা সমস্যা আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের শিশুদের পুষ্টি এবং আজকে প্রকল্পের যে মূল উদ্দেশ্য, সেইটা কিন্তু ব্যাহত হলো। এর পাশাপাশি এই আমার প্রকল্পটা চালাতে গিয়ে তো আমাদের কর্মীদের নিয়োগ করতে হয়েছে, যারা রন্ধন কর্মী আমরা বলছি। তাহলে এই রন্ধন কর্মীরা এই বেসরকারিকরণ করার ফলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটা একটু সমাজের দিকে তাকালে আমরা যে অর্থনৈতিক, যে সামাজিক ব্যবস্থা, যে রাজনৈতিক পটভূমিকার মধ্যে আছি আমরা দেখতে পাচ্ছি। যখন এটা ট্রান্সফরমেশন হচ্ছে, যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সে তখন তার পছন্দ মতো আবার কর্মীকে নিয়োগ করবে, সে কখনোই পুরনো কর্মীকে রাখার চিন্তা ভাবনা করবে না। এবং তার যে রান্না করার যে পদ্ধতি হবে, যে রান্নাঘরের কাজের যে পদ্ধতি হবে, সেটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। ফলে তখন দেখা যাবে এই 4000 যে কর্মী, এই 4000 কর্মীকে তার আর প্রয়োজন নেই, তারা তখন সরিয়ে দেবে, নিজের পছন্দ কর্মী নিয়ে আসবে এবং তাদের পছন্দ মতো উপকরণ, তাদের পছন্দ মতো প্রসেসে সেই রান্নার কাজকর্ম চলবে। বুঝতে পেরেছি। আচ্ছা দিদি, এই যে ধরুন আপাতত এটা কলকাতাতে করা হয়েছে, এটা কি আপনার মনে হয় সারা বাংলাতেও এই প্রকল্পটা চালু করা হবে? একদম, এটা তো আজকে ঘোষিত নীতি, বিজেপি ঘোষিত নীতি। বিজেপি সরকার প্রথমে এটাকে আমাদের যখন প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়, এই প্রকল্পটার নাম ছিল মিড ডে মিল, এর কর্মীদের নাম ছিল মিড ডে মিল রন্ধন কর্মী। সেটাকে পরিবর্তন করে নিয়ে এলো প্রধানমন্ত্রী পোষণ নির্মাণ যোজনা, এবং এই মিড ডে মিলের যে কর্মী আছে তাদের ডেজিগনেশন চেঞ্জ করে বলা হলো ভোজন মাতা। আচ্ছা, একদম সম্পূর্ণ। এবং ভোজন মাতা করে দেওয়ার পরেই বলা হলো যে আজকে এদের কিন্তু আর এই স্কুলে রান্নার প্রয়োজন নেই, আমরা কমন কিচেন করে দেবো, তাতে এটা খরচা কম হবে এবং কমন কিচেন থেকে
খাবার যাবে, সেটা অনেক সময় ভালো টিফিনও যেতে পারে, আবার রান্না করা খাবারও যেতে পারে, কিন্তু সেটা কমন কিচেন থেকে সার্ভ করা হবে। বেশিটাই ওদের উদ্দেশ্য ছিল যে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে কর্পোরেটরা যে সমস্ত খাবার টাবার, এই আজকে কেক পেস্ট্রি অমুক তুসুক সেই ধরনের কিছু খাবার, মানে যেগুলো প্যাকেটজাত খাবার আমরা বলি, সেইগুলোকে ওরা ডিস্ট্রিবিউট করবার ধান্দা ছিল। এবং এইতে প্রথম এরা আসামে চালু করলো। আসামে চালু করার পরে আসামের কর্মীরা কিন্তু এটাকে প্রতিহত করার জন্য তারা ভীষণভাবে বাধা সৃষ্টি করেছে, এবং তারা সেখানে কমিউনিটি কিচেন, এই আজকে কমন কিচেন, সেটা তাকে ভেঙে রান্না করা খাবার সমস্ত নষ্ট করে দিয়ে এমনভাবে সরকারকে বাধা দিয়েছে, সরকার সেখান থেকে তারা এই পলিসিকে গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ফলে আমরা দেখেছি যে এখানে যাচ্ছে সেখানে তো তারা বাধা পাচ্ছেই, এবং এটা করার চেষ্টাও ভীষণভাবে হচ্ছে। এরা আজকে এই অক্ষপাত্র ফাউন্ডেশন, আজকে ইসকনের মতো এই ধরনের সমস্ত বেসরকারি যে কর্পোরেট সংস্থাগুলো আছে তার হাতে মিড ডে মিলকে তুলে দেওয়া হয়েছে। কারণ বিজেপির তো ঘোষিত নীতি, সমস্ত অর্থনীতিটাকে তুলে দেবে, বেসরকারিকরণ করবে, এই কর্পোরেটদের হাতে তুলে দেবে, কর্পোরেটদের শুধু কিছু পাইয়ে দাও, এই তো এদের নীতি। কিন্তু এরা কখনোই দেখছে না যে এটা করতে গিয়ে আজকে এই প্রকল্পটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকল্পের কর্মীদের ওপর কি প্রভাব নেমে আসবে। আজকে শিশুদের যে টাটকা খাবার দেওয়ার কথা বলা হলো, প্রকল্প যখন তৈরি হলো, তাদের কি ক্ষতি হলো এটা দেখছে না। এদের উদ্দেশ্য শুধু ওই কর্পোরেটদের বাঁচাও। বুঝতে পেরেছি দিদি। একটা অ্যাঙ্গেল নিয়ে কেউই কার্যত আলোচনা করেন না, সেটা হচ্ছে যে এই রন্ধন কর্মীদের সঙ্গে স্কুলের বাচ্চাদের একটা মানসিক সম্পর্ক তৈরি হয়, একটা পারিবারিক একটা মানে একাত্মবোধ বা পারিবারিক বোধ একটা তৈরি হয়। মানে কোনো বাচ্চা স্কুলে না এলে এই রন্ধন কর্মীরা খোঁজ রাখেন যে ওই অমুক বাচ্চাটা আসছে না, কেন আসছে না, তার পরিবারের কাছে গিয়ে অনেক সময় খোঁজ নেন। এই যে একটা ভারসাম্য তৈরি হওয়া সমাজের মধ্যে, একটা মানে একটা কার্যত একটা আত্মিক বোধ তৈরি হওয়া, এটাও তো কার্যত একদম ভেঙে চুরমার হয়ে যাবে। একদম ভেঙে চুরমার হয়ে যাবে। আমি নিজে দেখেছি, আমি নিজেও কিছু মানে স্কুলে কাজ করতাম, সেখানে আমার স্কুলেও মিড ডে মিল চলতো, এবং আমি নিজে মানে প্রত্যক্ষ করেছি বাচ্চাদের, আমাদের কিন্তু কোনো টিচার তাদের কিভাবে তাদের ডাকবে সেটা আমরা শিখিয়ে দিইনি, কিন্তু বাচ্চাদের দেখেছি বেশিরভাগ স্কুলেই এই রন্ধন কমিটি কেউ মাসিমা বলে ডাকে, কেউ কাকিমা বলে ডাকে, প্রত্যেকটার পিছনে কিন্তু মা আছে। তাহলে মাতৃস্নেহে যেমন তারা শিশুদেরও গ্রহণ করেছে, মাতৃস্নেহে যেমন তারা খেতে দেয়, তেমনি কিন্তু শিশুরাও তাদের কাছে কিন্তু পরম মানে স্নেহ পাওয়ার জন্য পরম আগ্রহে তাদের কাছে কিন্তু এগিয়ে যায়। আমি দেখেছি যখন খেতে বসে, যে বাচ্চাটা খেতে পারছে না, সেই রন্ধন কর্মীদের তো এটা কাজ ছিল না, তারা তো শুধু রান্না করবে আর সার্ভ করবে, স্কুলের টিচাররা দাঁড়িয়ে দেখবে যে তার ঠিক ভাবে পরিবেশনটা হচ্ছে। আমরা অনেক জায়গাতে দেখেছি রন্ধন কর্মীরা খাইয়ে পর্যন্ত শিশুদের দেয়, কারণ 1-2 বাচ্চা যারা আছে তারা একদমই নিতান্ত শিশু, তাদের খাইয়ে পর্যন্ত দেয়। তারপর তাদের সমস্ত খাবারের এমনি বেশিরভাগ স্কুলেই বলা আছে যে থালা টালা ধুয়ে নিতে হবে, কিন্তু যারা পারে না, খুব শিশু, তাদের কিন্তু রন্ধন কর্মীরাই তাদের থালা ধুয়ে দেয়, তাদের যেখানে খায় সেই জায়গাটা পরিষ্কার করে। ফলে আমরা দেখেছি একটা সত্যি আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়। এবং যেটা আপনি বললেন সেটাই আমরা দেখেছি যে কোনো বিশেষ করে গ্রামের স্কুলে, যেখানে ছোট ছোট প্রাইমারি স্কুলগুলো আছে, সেখানে খবর রাখার সুবিধাও আছে, কারণ যেখানে সব তো যে জায়গায় স্কুলটা সেই জায়গার আশেপাশেই নিয়োগ হয়েছে কর্মীদের, ফলে প্রত্যেকটা পরিবারের সঙ্গে প্রত্যেকটা পরিবারের একটা জানা চেনা আছে। এবং যখন স্কুলে কেউ ড্রপড আউট হচ্ছে, আসছে না, তখন এই রন্ধন কর্মীরাই কিন্তু খবর দেয় স্কুলে যে দীর্ঘদিন ধরে এই শিশুটি স্কুলে আসছে না। ফলে এই সমস্তটা নিয়েই একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার কারণে ড্রপড আউটের সংখ্যাটা এখন অত্যন্ত কমেছে। আমাদের ড্রপড আউট সংখ্যাটা একদিকে যেমন সমগ্র শিক্ষা এখন যেটা হয়েছে, আগে সর্বশিক্ষা ছিল, সেখানে পার্শ্ব শিক্ষকেরা যেমন কাজ করছে, বিভিন্ন জায়গায় ঘুরে কোথায় ড্রপ চিলড্রেন আছে নিয়ে এসে তারা স্কুলের মধ্যে আজকে ভর্তি করাচ্ছে, ঠিক তেমনি মিড ডে মিল কর্মীরাও কিন্তু এই ড্রপ চিলড্রেন কমানোর জন্য দুভাবে কাজ করছে। এক তো ভালো রান্না করে খাইয়ে মাতৃস্নেহে তাদের খাবার পরিবেশন করছে, অন্যদিকে তাদেরও যা কারা আসছে না স্কুলে, কে এলো না, কে স্কুল থেকে চলে গেল, এই খবরটা স্কুলে পরিবেশন সেতুর কাজ করছে বেসিক্যালি এরা পরিবার এবং স্কুলের মধ্যে, একদম সেতুর কাজ করছে। দিদি একটা জিনিস বলুন, আপনারা এই রন্ধন কর্মীদের ছাঁটাইয়ের আশঙ্কা আপনারা করছেন বলে আপনারা খুব শীঘ্রই একটা আন্দোলনে নামছেন। এই আন্দোলনের মোটিভটা আপনাদের কি, মানে কিভাবে এই আন্দোলনটাকে সাজাচ্ছেন, কিভাবে সেটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনাদের মোটিভটা একটু বলুন। হ্যাঁ, প্রথম বলি যে এটা তো শুনুন, কলকাতাকে জাস্ট একটা ওরা প্যারামিটার ধরে কলকাতাতে প্রথম এটা পা দিচ্ছে বেসরকারিকরণ ইসকন, এটা আস্তে আস্তে রাজ্যের মধ্যে ছড়ানোর এরা চেষ্টা করবে, সেটাই এদের মানে মূল মোটিভ। এবার এইটা করতে গেলে আমাদের কলকাতা জেলাকে বাঁচাতে হবে, তার সঙ্গে রাজ্যকে বাঁচাতে হবে। তাহলে আমাদের স্লোগান হচ্ছে সমস্ত
কর্মীদের আজকে বাঁচাতে হবে। এবং অলরেডি আমাদের যে দাবি আছে সেই দাবিতে বলাই আছে একটা কর্মীকেও কিন্তু ছাঁটাই করা চলবে না, এবং এই আজকে বরখাস্ত করা চলবে না, এই মোতাবেকে কিন্তু আমাদের আন্দোলনের ফলে বিগত সরকার, আমাদের তৃণমূল সরকার, তারা কিন্তু একটা অর্ডারও করে গেছে যে সুমোটো কাউকে কিন্তু কোনো কর্মচারীকে ছাঁটাই করা চলবে না। কোনো কর্মচারী যদি কোনো মানে নিগুড়ো কোনো তার মানে দোষ করে থাকে, সেটা এনকোয়ারি হবে, আফটার এনকোয়ারি তারপরে তার ছাঁটাইয়ের প্রশ্ন আসবে। তার আগে তাকে দুম করে তুমি এই করেছো, যেটা আগে করা হতো, গিয়ে দুম করে বলা হতো যে তুমি এই করেছো, বা অনেক জায়গায় মানে আমরা দেখেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু সেটাকে রোধ করেছিলাম আমরা আন্দোলন করে, এই সরকারের কাছ থেকেই একটা জিও বার করে, আমাদের একটা গভর্নমেন্ট অর্ডার বার করে। তাহলে এই ছাঁটাইটার বিষয়ে আমাদের অলরেডি আন্দোলন, যাতে কোনো কর্মী ছাঁটাই না হয়, এই আন্দোলন আমাদের বরাবরের আন্দোলন, এবং এই আন্দোলনের আমরা কিন্তু যে ফল, সেটা ফসল আমরা তুলেও এনেছি। ফলত এখন যে জিনিসটা হতে চললো সেটা আরো ভয়ানক বিষয়, এবং সেইটাকে বন্ধ করার জন্য আমাদের লড়াইটাকেও আরো ভয়ানক হতে হবে। আমার সেই কারণে আমাদের যে সংগঠন CI2, আমাদের অনুমোদিত সংগঠন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন, তারা একদম যেদিন এটা ঘোষণা হয়েছে যে আজকে এটাকে বেসরকারিকরণ করা হবে, সেই দিন থেকেই আমরা কিন্তু এটা আন্দোলনে নেমে গেছি, এবং এই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে আমরা আমাদের যে অল ইন্ডিয়া ফেডারেশন আছে, মিড ডে মিল ফেডারেশন, সেখান থেকে আমরা প্রেস রিলিজ করেছি, আমরা আমাদের রাজ্যের সংগঠনের পক্ষ থেকে প্রেস রিলিজ করেছি। আমরা আগামীকালই আমাদের শিক্ষামন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে আমরা একটা চিঠি করছি ডেপুটেশনের জন্য, এবং তার সঙ্গে আমরা আগামী 10 তারিখে আমরা রাস্তায় নামছি। এটার প্রতিবাদে আমরা কলকাতাতেই প্রথম আন্দোলনটা শুরু করব, এবং এর সঙ্গে যে যে জেলাগুলোতে দেখা যাচ্ছে যে একটা কর্মী সংকোচনের একটা ভয় এসেছে, সেই সব জেলাগুলোতেও আমাদের অলরেডি ব্লক স্তরের আন্দোলন শুরু হয়ে গেছে। ব্লক স্তরে আমাদের উত্তর দিনাজপুরে আন্দোলন হয়েছে, আমাদের জলপাইগুড়িতে আন্দোলন চলছে, আমাদের শিলিগুড়িতে আন্দোলন চলছে, আমাদের দক্ষিণ 24 পরগনা বিভিন্ন ব্লকে আন্দোলন চলছে, এবং সেখানে কর্মীরা মানে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং এই বিষয়টা নিয়ে প্রতিরোধ করতে হবে। এটাতে তারা একদম যে মুড, যে মহল তৈরি হয়েছে, তাতে আমরা দেখছি যে কোনো কর্মী যারা আমাদের সদস্য নয়, তারাও কিন্তু এসে সেই আন্দোলনে যোগদান করছে। ফলে আমরা এই সবটাকে নিয়েই আগামী 10 তারিখে কলকাতার বুকে প্রথম এই বিষয়টাকে নিয়ে আমরা আন্দোলন করছি। এই বিষয়টা বলতে ইস্কনে যে যাচ্ছে এইটার বিষয়ে, হ্যাঁ, আমাদের কর্মী সংকোচন করা যাবে না, এই আন্দোলন তো আছেই। ফলে এইটা আমরা 10 তারিখে আছে, এবং আমাদের এটা লাগাতার আন্দোলনে আমরা থাকবো। আমরা রাজ্য সরকারকে বুঝিয়ে দেব যে না, এটা করা যাবে না। এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন আন্দোলনের মধ্যে কর্মীদের অনেক মিলিটেন্সি থাকে, অনেক সময় অনেক আমরা দেখেছি এর আগে আমরা চাইনি, অথচ কর্মীরা হয়তো রাস্তা ব্লক করেছে, কর্মীরা অনেকটা জঙ্গি আন্দোলনে তাদের আন্দোলনকে রূপান্তরিত করেছে। কিন্তু আজকে দেখছেন সেটাকেও বন্ধ করার জন্য এমন সমস্ত বিল, এমন সমস্ত আইন বলবৎ করা হচ্ছে যে কর্মীরা তাদের দাবি জানানোর জন্য যে আন্দোলন করবে, সেই আন্দোলন করার উপায়টা তাদের থাকবে না। কিন্তু তবু আজকে মিড ডে মিলের কর্মীরা এই বিষয়টা নিয়ে এতটাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে তারা আন্দোলন করবে, এবং আন্দোলন আমাদের চলবে। আমরা 10 তারিখে রাস্তায় নামছি, এরপরে পরবর্তীকালে পরপর এই আন্দোলনটা হয়ে যাবে। থ্যাংক ইউ দিদি। খুব জরুরি একটা বিষয় নিয়ে এই ভিডিওটা, আশা করব আপনারা দেখবেন এবং মতামত দেবেন। অনেক মানুষ জড়িয়ে আছেন যারা আমাদের স্কুলের বাচ্চাদের খুব ঘনিষ্ঠ হয়ে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। তারা আসলে পরিবার এবং স্কুলের সঙ্গে, স্কুলের মাঝে সেতু বন্ধনের কাজটা করেন। তাদের কি হবে, এই নিয়ে আজকের এই ভিডিও। মধুবতীর সঙ্গে কথা বললাম। দিদি ভালো থাকবেন, নমস্কার।